শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একসময় বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে হবে, তিনি যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তখন অনেকেই ভেবেছিলেন ইতিহাস হয়তো নতুন বাঁক নিতে যাচ্ছে। মাইক্রো ক্রেডিটের জনক, সামাজিক ব্যবসার প্রবক্তা, ৩-০ অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, এই দর্শনের বিশ্বব্যাপী প্রচারক এই মানুষটি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে। প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু 18 মাস পর প্রশ্নও ততটাই বড়। প্রশ্নটা এখন খুব সোজা, আবার খুব কঠিনও। তিনি কি ব্যর্থ, নাকি পরিস্থিতি ছিল অজেয়? 2024 সালের 8 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক অস্থির রাজনৈতিক পরিবেশে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উদ্ভূত গণ অভ্যুত্থানের পর দেশ যখন কাঠামোগত সংস্কারের দাবিতে উত্তাল, রাজনৈতিক সমর্থন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নৈতিক উচ্চভূমি সব মিলিয়ে সুযোগ ছিল বিরল। তিনি নিজের পছন্দ মতো উপদেষ্টা পরিষদ গঠন করেন, বিশেষ সহকারী নিয়োগ দেন, সংস্কার কমিশন বসান। প্রশ্ন হলো, এই সুযোগের কতটা কাজে লাগানো গেল? সমালোচকরা বলছেন প্রত্যাশা আর বাস্তবতার ব্যবধানটা বড় হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংস্থার হিসাব উদ্ধৃত করে বলা হচ্ছে, তার আমলে প্রায় 30 লাখ নতুন মানুষ দরিদ্র হয়েছেন। ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির 24% থেকে কমে 22.48% নেমেছে। 4 দশকের মধ্যে নজিরবিহীন পতন। সরকারি বিনিয়োগের প্রধান সূচক এডিপি বাস্তবায়ন 10 বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যাংক খাতে খেলাপি ঋণের হার 35%-এর বেশি, যা আন্তর্জাতিক তুলনায় উদ্বেগজনক। সরকারি ঋণ দাঁড়িয়েছে 23 লাখ কোটির ঘরে। মূল্যস্ফীতি 8.5%, আর মজুরি বৃদ্ধি তার নিচে, অর্থাৎ প্রকৃত আয় কমছে। এসব তথ্য একত্র করলে অর্থনীতির ছবিটা অস্বস্তিকর। কিন্তু গল্পের আরেক পিঠও আছে। বিদায়ী ভাষণে ডক্টর ইউনূস বলেন, রিজার্ভ বেড়ে $34 বিলিয়ন দাঁড়িয়েছে, প্রবাসী আয় বেড়েছে, খাদ্য মূল্যস্ফীতি কমেছে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠিত হয়েছে। তিনি দাবি করেন, অস্থিরতার ভেতর থেকেও স্থিতিশীলতার পথে দেশকে ফেরানো গেছে। সমর্থকরা যুক্তি দেন, তিনি দায়িত্ব নিয়েছিলেন এক ভাঙা অর্থনীতি নিয়ে। ব্যাংক খাতে দীর্ঘদিনের সঞ্চিত খেলাপি ঋণ, আমদানি নির্ভর প্রবৃদ্ধি, জ্বালানি ঘাটতি, আস্থাহীন বিনিয়োগ পরিবেশ, এসব রাতারাতি বদলানো যায় না। তাহলে দ্বন্দ্বটা কোথায়? অর্থনীতিতে একটি মৌলিক প্রশ্ন আছে, রিজার্ভ কি লক্ষ্য নাকি উপকরণ? সমালোচকেরা বলছেন, আমদানি সংকোচন, শিল্প উৎপাদন চাপে ফেলা, বিদ্যুৎ উৎপাদন কমানো, এসবের মাধ্যমে রিজার্ভ বাড়ানো হলে তা টেকসই হয় না। উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, এসব সূচক শক্ত না হলে রিজার্ভের সাফল্য কাগুজে হয়ে যায়। অন্যদিকে সমর্থকেরা বলছেন, মুদ্রা স্থিতিশীল করা, বৈদেশিক দায় সামলানো, আস্থার সংকট কমানো, এসবের জন্য রিজার্ভ শক্ত করা জরুরি ছিল। নীতি নির্ধারণী সুদের হার বাড়ানো হয়েছিল মূল্যস্ফীতি ঠেকাতে। ফল, ঋণের সুদ বেড়েছে, বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমেছে, ব্যবসায়িক কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। প্রশ্ন হলো, এটি কি অনিবার্য শর্ট টার্ম পেইন ফর লং টার্ম গেইন, নাকি নীতির ভারসাম্যহীনতা? আরেকটি বিতর্কের জায়গা, স্বার্থ সংঘাতের অভিযোগ। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর মওকুফ, শেয়ারের সরকারি অংশ 25% থেকে 10%-এ নামানো, গ্রামীণ গ্রুপের কিছু প্রতিষ্ঠানের দ্রুত অনুমোদন, এসব নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সমর্থকরা বলছেন এসব সিদ্ধান্ত ছিল কাঠামোগত সংস্কারের অংশ, সমালোচকরা বলছেন স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিয়েও হতাশা আছে। 11টি সংস্কার কমিশনের সুপারিশ, হাজার হাজার পৃষ্ঠা, কিন্তু কার্যকর বাস্তবতা বা বাস্তবায়ন কতটা? দুর্নীতির অভিযোগে কিছু কর্মকর্তা সাসপেন্ড হয়েছেন, তদন্ত চলছে, তবু জনমনের সন্দেহ কাটেনি। গণমাধ্যমের সঙ্গে সরাসরি সংবাদ সম্মেলন না করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব ভায়োলেন্স, এসব ঘটনাও তার সরকারের ভাবমূর্তিকে চাপে ফেলেছে। এখানে একটি বড় বাস্তবতা স্বীকার করা জরুরি। অন্তর্বর্তী সরকার মানেই সীমিত ম্যান্ডেট, সীমিত সময়, সীমিত রাজনৈতিক পুঁজি। কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ, ফল দৃশ্যমান হতে আরও সময় লাগে, কিন্তু জনতার প্রত্যাশা ছিল তাৎক্ষণিক পরিবর্তনের। ডক্টর ইউনূস বিশ্বখ্যাত অর্থনীতিবিদ, তাই তার ক্ষেত্রে মানদণ্ডও ছিল কঠোরতর। তাহলে কি বলা যায় তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি, নাকি বলা উচিত তিনি যে লক্ষ্য নিয়েছিলেন তা অর্জনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক বল প্রয়োগ করেননি? হয়তো দুটোই আংশিক সত্য,
তিনি আন্তর্জাতিক আস্থা ফিরিয়েছেন, রিজার্ভ বাড়িয়েছেন, কিছু আর্থিক শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, আয় বৃদ্ধি এসব ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি, বরং কিছু সূচক খারাপ হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, ৩-০ দর্শনের প্রবক্তা যখন নিজ দেশে দায়িত্বে ছিলেন তখন কেন দারিদ্র ও বেকারত্ব কমল না? এর উত্তর খুঁজতে গেলে দেখতে হবে মাইক্রো লেভেলের সামাজিক ব্যবসার সাফল্যকে ম্যাক্রো অর্থনীতির জটিলতায় রূপান্তর করা কতটা কঠিন। একটি গ্রামীণ ব্যাংক মডেল দিয়ে লাখো মানুষের জীবন বদলানো যায়, কিন্তু একটি রাষ্ট্রযন্ত্র যেখানে রাজনৈতিক স্বার্থ, আমলাতান্ত্রিক জট, বৈশ্বিক অর্থনৈতিক চাপ সব একসঙ্গে কাজ করে, সেখানে একই দর্শন প্রয়োগ করা অতটা সহজ নয়। ইতিহাস হয়তো এই সময়কে দেখবে এক মিসড অপরচুনিটি হিসেবে, আবার কেউ দেখবে এক ট্রানজিশনাল স্ট্যাবিলাইজেশন পর্ব হিসেবে। চূড়ান্ত রায় দেবে সময়। তবে একটি বিষয় স্পষ্ট, ডক্টর ইউনূসের ব্যক্তিগত নৈতিক আভা ও আন্তর্জাতিক খ্যাতি প্রত্যাশার মাত্রা এত উঁচুতে তুলেছিল যে বাস্তব ফলাফল সেই উচ্চতা ছুঁতে পারেনি। শেষ প্রশ্নটি তাই থেকেই যায়, তিনি যখন আবার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দারিদ্রকে জাদুঘরে পাঠানোর আহ্বান জানাবেন, তখন সমালোচকেরা কি বলবেন? নিজ দেশে তো পারেননি। আর সমর্থকেরা কি বলবেন? তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু রাষ্ট্রযন্ত্র প্রস্তুত ছিল না। বাংলাদেশের এই অধ্যায় আমাদের শিখিয়েছে দর্শন গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্র পরিচালনা কেবল দর্শনের খেলা নয়, এটি শক্তি, কাঠামো, সময় ও সামাজিক আস্থার সমন্বয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধ্যায় তাই সাদা কালো নয়, এটি ধূসর, আশা ও সীমাবদ্ধতার মাঝামাঝি এক উত্তেজনাপূর্ণ, বিতর্কিত এবং শিক্ষণীয় সময়।